ওকে, প্রথমে হচ্ছে এগুলো তো আমাদের আগের জিনিস, স্ট্যাটিস্টিক্স, পপুলেশন, জাস্ট বলা যায়। স্ট্যাটিস্টিক্স হচ্ছে এই যে কনসেপ্ট ইন সায়েন্টিফিক মেথডস ফর কালেক্টিং, অর্গানাইজিং, সামারাইজিং এসব জিনিস। আর স্ট্যাটিস্টিক্স এর হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে ইন্ডাকটিভ স্ট্যাটিস্টিক্স, একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আর সেকেন্ডটা হচ্ছে ইন্ডাকটিভ অর ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমাদেরকে কিছু ডাটা দেওয়া থাকে, আমরা একটা গ্রাফ তৈরি করি, তাই না? সেই গ্রাফ পর্যন্ত তৈরি করাটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। তারপর আমরা সেই গ্রাফ থেকে মিন বের করি, অথবা আরো বিভিন্ন কিছু আমরা বের করি, এটা সেটা ভ্যারিয়েন্স বা অনেক কিছু আমরা বের করি হিসাব নিকাশ করে। সো সেই ক্যালকুলেশন পার্টটা হচ্ছে ইন্ডাকটিভ স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ কোন একটা ডাটাকে রিপ্রেজেন্ট করা পর্যন্ত হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। তারপর সেই রিপ্রেজেন্ট করার পর সেখান থেকে যখন আমরা কনক্লুশন তৈরি করব বা মেকিং ইনফারেন্সেস অ্যাবাউট দ্য পপুলেশন ক্যারেক্টারিস্টিক, কিছু আমরা সিদ্ধান্তে আসবো, ডিসিশনে আসবো, তখন সেই অংশটাকে বলা হচ্ছে ইনফারেন্সিয়াল বা ইন্ডাকটিভ স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, এটা ম্যাডামের সেটাও নাই, আচ্ছা একটু বলে নিলাম। আচ্ছা, পপুলেশন জানা আছে যে আহ, যখন মানে ধরো কোনো একটা স্টাডি করব, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধরলাম হাইট অথবা ওয়েট আমরা মেজার করব, শুধু ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্ট হচ্ছে তার আন্ডারে, সকল ছেলে স্টুডেন্ট। সো এটা হচ্ছে পপুলেশন। স্যাম্পল হচ্ছে আমরা যে ক্ষুদ্র একটা অংশ নিয়ে কাজ করব, কারণ পুরো পপুলেশন নিয়ে কাজ করাটা আমাদের জন্য পসিবল না। সেই ক্ষুদ্র অংশটা হচ্ছে আমাদের স্যাম্পল। আমরা হয়তো 20-50 অথবা 200-300 মানুষ নিয়ে কাজ করবো, বাট স্টুডেন্ট আছে সম্ভবত 20-30 হাজারের মতো। তো স্যাম্পল হচ্ছে আমাদের ঠিক কতটুকু একটা ছোট একটা পোর্শন। যেমন এখানে ফ্রম 150 স্টুডেন্টস, ইফ উই সিলেক্ট 40 স্টুডেন্টস, দেন 40 স্টুডেন্টস উইল কনস্টিটিউট এ স্যাম্পল ফর দ্যাট স্টাডি। অর্থাৎ 40 জন স্টুডেন্টকে নিয়ে আমরা হচ্ছে কোনো একটা গবেষণা করব। সো 150 জন পপুলেশন, বাট 40 জন হচ্ছে আমাদের স্যাম্পল। আচ্ছা, র্যান্ডম স্যাম্পল এটা একটা নিউ টার্ম। স্যাম্পলের অর্থাৎ পপুলেশনের প্রত্যেকটা উপাদানের যদি স্যাম্পলে আসার যোগ্যতা থাকে, তখন সেটাকে বলা হয় হচ্ছে র্যান্ডম স্যাম্পল। ঠিক আছে? যে এই যে এখানে লেখা আছে, ইফ ইচ ইন্ডিভিজুয়ালস অর আইটেম ইন দ্য পপুলেশন হুইচ ইজ এ স্যাম্পল, from which a sample has been drawn or selected, has a chance for being included in the sample, then the sample is called random sample. এটার সহজ বাংলা করলে দাঁড়ায় যে পপুলেশনের প্রত্যেকটা উপাদানে যদি স্যাম্পলে আসার যোগ্যতা থাকে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে ড্রয়িং এ লটারি ফ্রম এ বক্স, একটা বক্সে যতগুলো লটারি থাকে সেই সবগুলোরই স্যাম্পলে আসার যোগ্যতা থাকে। বাট একটা রিয়েল স্টাডিতে পপুলেশনের সবগুলো উপাদান স্যাম্পলে আসার যোগ্যতা মানে রাখে না। ঠিক আছে? আচ্ছা, ওই বিষয়ে গভীরে না যাই। আচ্ছা, পপুলেশন দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট পপুলেশন আর একটা হচ্ছে ইনফাইনাইট পপুলেশন। ফাইনাইট পপুলেশন মানে যেটা সীমিত, ইনফাইনাইট পপুলেশন মানে অসীম। তাত্ত্বিকভাবে আমাদের মনে হয় যে অসীম ইনফাইনাইট শব্দের অর্থ। বাট স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে ইনফাইনাইট মানে অ্যাকচুয়ালি অসীম না। ইনফাইনাইট মানে হচ্ছে বাস্তবে যেটা ইম্পসিবল। ঠিক আছে? স্ট্যাটিস্টিক্সে ইনফাইনাইট মানে অসীম না, ইনফাইনাইট মানে হচ্ছে বাস্তবে যেটা ইম্পসিবল। যেমন আহ সুন্দরবনে গাছ তো সসীম, তাই না? সুন্দরবনে গাছ কি আমরা অসীম বলতে পারি? সুন্দরবনে মোট গাছের সংখ্যা অসীম তো অবশ্যই না। বাট মানে বাংলাদেশে যদি আদমশুমারি করা যায়, সকল মানুষের সংখ্যা গণনা করা যায়, তাহলে গাছের সংখ্যা তো অবশ্যই সসীম। বাট আমরা সম্পূর্ণ গাছ নিয়ে আমরা কাজ করতে পারি না। তো সেজন্য সুন্দরবনের মোট গাছের সংখ্যাকে আমরা ইনফাইনাইট পপুলেশন বলবো। ঠিক আছে? সম্পূর্ণ গাছকে যখন আমরা উল্লেখ করবো তখন সেটাকে আমরা ইনফাইনাইট পপুলেশন বলবো, কারণ সম্পূর্ণ গাছ নিয়ে বাস্তবে কাজ করা পসিবল না। সো স্ট্যাটিস্টিক্সে ইনফাইনাইট মানে হচ্ছে যেটা বাস্তবে সম্ভব না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট স্টুডেন্টের সংখ্যা 30,000, আমি জানি না আরো বেশি হয়তো। সো 30,000 স্টুডেন্ট, তো আমি বলছি 30,000, তাই না? বাট ওইটা নিয়ে কাজ করাটা অনেক কঠিন। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, অত কিছু গভীরে না যাই, জাস্ট হালকা বলা যায়। তো ফাইনাইটের মধ্যে আবার দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট এক্সিস্টেন্ট আর একটা হচ্ছে ফাইনাইট নন এক্সিস্টেন্ট। ফাইনাইট এক্সিস্টেন্ট মানে হচ্ছে আমি যেটা নিয়ে কাজ করবো সেটা অলরেডি এক্সিস্ট করে। যেমন হচ্ছে আমি ওই যে উপরে একটা উদাহরণ ছিল, 150 জন স্টুডেন্টকে নিয়ে কাজ করব, 150 জন স্টুডেন্ট অলরেডি এক্সিস্ট করে। সো এটা হচ্ছে ফাইনাইট এক্সিস্টেন্ট। ঠিক আছে? আর ফাইনাইট নন এক্সিস্টেন্ট মানে হচ্ছে আমি কোনো একটা বিষয় নিয়ে আমি স্টাডি করব, বাট ওইটা এক্সিস্ট করে না। যেমন হচ্ছে আমাদের একটা সহজ উদাহরণ হচ্ছে ছক্কা নিক্ষেপের ঘটনা, মুদ্রা নিক্ষেপের ঘটনা, তাই না? কয়েন টস করলে কি হবে সেটা নিয়ে আমরা অনেক কিছু বলি, 2টা হেড আসার সম্ভাবনা কত, 5টা হেড আসার সম্ভাবনা কত, কিন্তু কয়েন টসটা কিন্তু আমরা এখনো করি নাই। সো এটা এখনো এক্সিস্ট করে না। এটা যেই
নমুনা বিন্দুগুলা, স্যাম্পল পয়েন্ট গুলা সেগুলো এখনো এক্সিস্ট করে না। আমরা কয়েন টস করার পরে এক্সিস্ট করবে। সো ওইটা হচ্ছে ফাইনাইট নন এক্সিস্টেন্ট। সিমিলারলি ইনফাইনাইট এক্সিস্টেন্ট, পপুলেশনটি ইনফাইনাইট অলরেডি এক্সিস্ট করে। ইনফাইনাইট নন এক্সিস্টেন্ট, পপুলেশনটি ইনফাইনাইট বাট এখনো এক্সিস্ট করে না, কোন একটা ঘটনা ঘটার পর এক্সিস্ট করবে। যেমন ফাইনাইট পপুলেশন হচ্ছে সেকেন্ড ইয়ার স্টুডেন্টস অফ ফিজিক্স, ইনফাইনাইট পপুলেশন হচ্ছে স্টারস ইন স্কাই, ডাস্ট পার্টিকেলস ইন এ রুম। ফাইনাইট এক্সিস্টেন্ট হচ্ছে সেকেন্ড ইয়ার স্টুডেন্টস অফ ফিজিক্স অলরেডি এক্সিস্ট করে। ফাইনাইট নন এক্সিস্টেন্ট হচ্ছে ইফ এ কয়েন টস 50 টাইমস দেন দ্য আউটকামস অফ দ্য এক্সপেরিমেন্ট উইল কনস্টিটিউট ফাইনাইট নন এক্সিস্টেন্ট পপুলেশন। অর্থাৎ যদি আমরা 50 টাইমস করি তখন হচ্ছে আমাদের আউটকাম গুলা তৈরি হবে, করার আগ পর্যন্ত তৈরি হবে না, অর্থাৎ সেটা এখনো এক্সিস্ট করে না। ওইটার জন্য ঘটনাটা বাস্তবে ঘটাতে হবে। ওকে, ইনফাইনাইট এক্সিস্টেন্ট পপুলেশন সেম, এখানে কি ডাস্ট পার্টিকেলস ইন এ রুম, ইনফাইনাইট অলরেডি এক্সিস্ট করে। ইনফাইনাইট নন এক্সিস্টেন্ট পপুলেশন ইফ এ কয়েন টসড ইনফাইনাইট টাইমস। ঠিক আছে? আচ্ছা, ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল দুই প্রকার, কোয়ালিটেটিভ অথবা ক্যাটাগরিক্যাল। কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটেটিভ এর মধ্যে দুই প্রকার, ডিসক্রিট এবং কন্টিনিউয়াস। কোয়ালিটেটিভ হচ্ছে যেগুলো হচ্ছে আমরা নিউমেরিক্যালি মেজার করতে পারি না, অথবা অন্যভাবে বলতে গেলে যেগুলো হচ্ছে আমাদের পরিচিতি প্রকাশ করে, যেমন আমাদের রোল নাম্বার, যেমন আমাদের আইডি কার্ড নাম্বার, যেমন আমাদের নাম, কোন ডিভিশনে আমরা বিলং করি, কোন দেশে আমরা বিলং করি, আমাদের রেজিস্ট্রেশন নাম্বার। এগুলা রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার নাম্বার হলো, এগুলো মূলত আমাদের আইডেন্টিটি প্রকাশ করে, এগুলো কিন্তু কোনো হিসাব নিকাশ করছে না। সো এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ। আর কোয়ান্টিটেটিভ হচ্ছে কোন একটা যেটা নিউমেরিক্যালি প্রকাশ করা যায়, যেমন হাইট, যেমন ওয়েট। ঠিক আছে, এই জিনিসগুলো নিউমেরিক্যালি প্রকাশ করা যায়, সো এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ আবার দুই প্রকার, একটা কিছু হচ্ছে ডিসক্রিট এবং কিছু হচ্ছে কন্টিনিউয়াস। ডিসক্রিট মানে হচ্ছে কন্টিনিউয়াস মানে হচ্ছে একটা ইন্টারভালে থাকবে, আর ডিসক্রিট মানে হচ্ছে কি বলে এটাকে, আচ্ছা দেখি লেখা আছে, ডিসক্রিট মানে হচ্ছে এটা আইসোলেটেড ভ্যালু থাকবে। ঠিক আছে, যেমন 1 আর 2, 1 আর 2 ডিসক্রিট, অথবা 0.1, 0.2 ডিসক্রিট। ঠিক আছে, বাট 1 থেকে 2 হচ্ছে কন্টিনিউয়াস, 1 থেকে 2 এর মধ্যে কোটি কোটি ভ্যালু পসিবল। বাট আমি যখন 0.1 আর 0.2 নির্দিষ্ট করে বলে দিলাম, সো তখন আর মানে মাঝের কোনো ভ্যালু আমরা কনসিডার করব না, তো ওগুলো হচ্ছে ডিসক্রিট আইসোলেটেড পয়েন্ট। 0.1 আর 0.2 যে হবে এমনটাও না, 0.1, 0.11, 0.12, 0.13 এরকম ভাবে হতে পারে, অর্থাৎ যে কোনো ভাবেই হতে পারে। বিষয় হচ্ছে নির্দিষ্ট করা থাকবে, আইসোলেটেড থাকবে। রিয়েল অ্যানালিসিসের ভাবে চিন্তা করো, আইসোলেটেড পয়েন্ট কাকে বলে, ওই ডেফিনেশনে আইসোলেটেড হবে। এরপর হচ্ছে একটা হচ্ছে কন্টিনিউয়াস। এক্সাম্পল হচ্ছে টেলিফোন কলস। টেলিফোন কলস অলওয়েজ একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, কখনো 1.5 হইতে পারে না। ঠিক আছে, সো এই যে একটা নির্দিষ্ট কিছু ভ্যালু হতে পারে, তো এটা হচ্ছে একটা ডিসক্রিট আইসোলেটেড ভ্যালু। আর তারপর হচ্ছে শার্ট সাইজ, শার্ট সাইজ লং, মিডিয়াম এরকম হতে পারে, এক্সেল এরকম হতে পারে, এর মাঝে ভ্যালু হয় না, মাঝের কোনো সাইজ হয় না, তো এটা হচ্ছে ডিসক্রিট। শু সাইজ সেম। কন্টিনিউয়াস ভ্যারিয়েবল হচ্ছে হাইট, ওয়েট। হাইট কখনো নির্দিষ্ট ভাবে বলা যায় না যে এত সেন্টিমিটার এতটুকু, মানে একটা ইন্টারভালের মধ্যে হাইট হাইট বিলং করে। যেমন এক্স্যাক্টলি 6 ফুট, এক্স্যাক্টলি 5 ফুট 11 ইঞ্চি, রাইট। এক্স্যাক্টলি 5 ফুট 8 ইঞ্চি এরকম কিন্তু হাইট হয় না, যে কোনো ভ্যালু হতে পারে। ওকে, প্যারামিটার, স্ট্যাটিস্টিক এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আসার মতো। আচ্ছা, প্যারামিটার কি জিনিস? আচ্ছা, প্রথমে একটা উদাহরণ হচ্ছে আমরা কনসিডার করি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা হচ্ছে সবার গড় হাইট বের করব। সো আমাদের পপুলেশন হচ্ছে, ধরে নিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30,000 স্টুডেন্ট আছে, তাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30,000 স্টুডেন্ট হচ্ছে আমাদের পপুলেশনের আন্ডারে আছে। এখন সেই 30,000 স্টুডেন্টের যদি আমরা হাইট যোগ করতাম, তারপর 30,000 দিয়ে ভাগ করতাম, তাইলে আমরা একটা গড় হাইট পেতাম। ঠিক আছে, ওই যেটা আমরা পেতাম 30,000 স্টুডেন্টকে নিয়ে স্টাডি করলে, সেটা হচ্ছে আমাদের প্যারামিটার। বাট আমরা তো 30,000 স্টুডেন্টকে নিয়ে কখনো স্টাডি করব না, এজন্যই বলছে প্যারামিটার একটা কনস্ট্যান্ট হুইচ ইজ এ ফাংশন অফ পপুলেশন, যেটা পপুলেশন থেকে আসবে, can characterize the variable of the underlying population। পপুলেশনের কোন একটা ক্যারেক্টারিস্টিক আমাদেরকে জানাবে, কি জানাবে, গড় জানাবে পপুলেশনের। এন্ড ইজ ইউজুয়ালি আননোন। ইউজুয়ালি আননোন কেন? কারণ হচ্ছে আমরা কখনো পপুলেশন নিয়ে কাজ করি না, যদি করতাম ওই কাজটা, তাইলে আমরা যেই ভ্যালুটা পেতাম সেটা হচ্ছে প্যারামিটার। সো প্যারামিটার হচ্ছে আননোন।
ঠিক আছে, কারণ আমরা পপুলেশন নিয়ে কাজ করি না। এখানে এরকম একটা উদাহরণ দেওয়া আছে, বাট আমরা কাজ করি হচ্ছে স্যাম্পল নিয়ে। আমরা পপুলেশন নিয়ে কাজ করি না, আমরা কাজ করি স্যাম্পল নিয়ে। স্যাম্পল নিয়ে যখন আমরা কাজ করব, তখন স্যাম্পলের 30,000 স্টুডেন্ট থেকে আমরা 100 স্টুডেন্ট নিতে পারি, অথবা 3,000 স্টুডেন্ট নিতে পারি, অথবা 300, জাস্ট 300 ধরলাম। 300 জন স্টুডেন্টকে 300 জনের হাইট যোগ করে 300 দিয়ে ভাগ করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক। ঠিক আছে, ওইটা ছিল পপুলেশন, ওইটা ছিল পপুলেশনের মাধ্যমে ক্যালকুলেট করে পাবো, যেটাকে আমরা বলি প্যারামিটার। আর এটা হচ্ছে 300 জন স্টুডেন্ট স্যাম্পল হিসেবে নিলাম, সেই 300 জন স্টুডেন্টকে স্টাডি করে পাবো, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক। ঠিক আছে, তো পপুলেশন আর স্ট্যাটিস্টিক, পপুলেশন ইউজুয়ালি আননোন, কেন? কারণ আমরা পপুলেশন নিয়ে কখনো কাজ করি না। স্যাম্পলটা হচ্ছে, স্ট্যাটিস্টিকটা হচ্ছে নোন, কারণ আমরা স্ট্যাটিস্টিকটা আসে স্যাম্পল থেকে। আচ্ছা, এবার স্ট্যাটিস্টিক, আচ্ছা এখানে একটু দেখি, এনি ফাংশন অফ স্যাম্পল ভ্যালু, অর্থাৎ স্যাম্পলকে নিয়ে আমরা কাজ করার পর যেই যেই মানগুলাই পাবো সেগুলাই হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক। স্যাম্পলের ম্যাক্সিমাম ভ্যালু স্ট্যাটিস্টিক, স্যাম্পলের মিনিমাম ভ্যালু স্ট্যাটিস্টিক, স্যাম্পলের গড় স্ট্যাটিস্টিক, স্যাম্পলের ভ্যারিয়েন্স স্ট্যাটিস্টিক, এই সবই হচ্ছে স্ট্যাটিস্টিক। স্যাম্পল নিয়ে স্টাডি করার পর আমরা যত রকম ভ্যালু সম্ভব সবকিছুই হচ্ছে স্ট্যাটিস্টিক। ঠিক আছে, আচ্ছা এবার নতুন একটা টার্ম, সেটা হচ্ছে এস্টিমেটর। এটা একটু একটু গুরুত্ব সহকারে শোনো। এস্টিমেটর, এখন দেখো স্যাম্পলের আমরা হচ্ছে মিন বের করলাম, গড় বের করলাম, সেই 300 জন স্টুডেন্টের হাইটের গড় বের করলাম। আমরা একটা গড় যখন মান আসবে, সেই মানটা আমরা বলতে পারি যে 300 জন স্টুডেন্টের গড় হাইট যেহেতু এত, 30,000 স্টুডেন্টের গড় হাইট হয়তো এর আশেপাশেই কিছু হবে। ঠিক আছে, প্লাস মাইনাস সামথিং, এর খুব কাছাকাছি কিছু একটা হবে, এটা আমরা বলতে পারবো। তারপর হচ্ছে 300 জনের মধ্যে ম্যাক্সিমাম হাইট হচ্ছে এত, তার মানে 30,000 স্টুডেন্টের 30,000 স্টুডেন্টের মানে পপুলেশনের ম্যাক্সিমাম হাইট, এই 300 জনের ম্যাক্সিমাম হাইট যেটা পেয়েছি সেটার কাছাকাছি কিছু একটা হবে। ওকে, এবার আহ 300 জনের মধ্যে মিনিমাম হাইট এত, তার মানে পপুলেশনের সবার মিনিমাম হাইট ওইটার কাছাকাছি কিছু একটা হবে, এটা আমরা বলতে পারবো। বাট এই 300 জন স্টুডেন্টের হাইটকে গুণ করলে কোন একটা ভ্যালু পাওয়া যায়, এই ভ্যালুটার সাথে আমরা কিন্তু পপুলেশনের ভ্যালুটাকে মিলাতে পারবো। মানে পপুলেশনে 30,000 স্টুডেন্টকে হাইটকে গুণ করলে এই ভ্যালুর কাছাকাছি পাওয়া যাবে, এটা কিন্তু আমরা বলতে পারবো না। কমন সেন্স দিয়ে ভাবো, অনেক বড় একটা সংখ্যা আসবে 30,000 ভ্যালুকে গুণ করলে। ঠিক আছে, সো স্ট্যাটিস্টিক তো হচ্ছে স্যাম্পল নিয়ে যত কাজ করব সবগুলো উপাদানই আমাদের স্ট্যাটিস্টিক, মানে যত রকম ফাংশন পসিবল, যত রকম ভ্যালু পসিবল। বাট এই সবগুলা স্ট্যাটিস্টিক আমাদের পপুলেশনকে অনুমান করতে সাহায্য করে না। ঠিক আছে, কিছু কিছু স্ট্যাটিস্টিক হচ্ছে আমাদেরকে পপুলেশনকে অনুমান করতে সাহায্য করে। এই সকল স্ট্যাটিস্টিক এর মাধ্যমে পপুলেশনকে অনুমান করা যায়, তাদেরকে বলা হয় হচ্ছে এস্টিমেটর। এই যে এস্টিমেটর, এ স্ট্যাটিস্টিক when used to estimate a parameter, estimate মানে অনুমান করা, বা আর কি কি শব্দ আছে, আচ্ছা বাংলা অনুবাদ করে নিও। মানে a statistic when used to estimate a parameter is called an estimator. ওকে, all estimators are statistic, এটা একটু পরে আসি। যেমন the sample value of size n are represented as এটা। আচ্ছা, আমরা যখন স্যাম্পল মিন বের করব, তখন আমরা বলতে পারবো যে মিনের কাছাকাছি হবে পপুলেশন মিন। আচ্ছা আমি এখানে কথা বলি, ম্যাডাম এখানে অন্য কিছু লেখে নাই। ওই যে বললাম যে আমরা যখন, এটা একটু খাতায় লিখে নিতে পারো এক্সট্রা ভাবে, যে আমরা যখন প্যারামিটার, ওকে ওয়েট আমি ছবি দেই। আচ্ছা দেখো, প্যারামিটার আর হচ্ছে স্ট্যাটিস্টিক। প্যারামিটার মিউ মানে হচ্ছে পপুলেশন মিন, অর্থাৎ পপুলেশনে 30,000 স্টুডেন্টকে নিয়ে কাজ করলে আমরা যে মিনটা পেতাম। ঠিক আছে, এই ক্যাপিটাল এম দিয়ে মিনিমাম হচ্ছে 30,000 স্টুডেন্টের মিনিমাম হাইট, 30,000 স্টুডেন্টের ম্যাক্সিমাম হাইট, 30,000 স্টুডেন্টের ভ্যারিয়েন্স, 30,000 স্টুডেন্টের রেঞ্জ, রেঞ্জ মানে হচ্ছে 30,000 স্টুডেন্টের মধ্যে সর্বনিম্ন হাইট এবং সর্বোচ্চ হাইটের মধ্যকার পার্থক্য। ঠিক আছে, আচ্ছা এবার স্ট্যাটিস্টিক। স্ট্যাটিস্টিক হচ্ছে আমরা যে ছোট একটা স্যাম্পল আমরা বাছাই করেছি 300 জন স্টুডেন্টের, সেই 300 জনের মিন
300 জনের মধ্যে মিনিমাম, 300 জনের মধ্যে ম্যাক্সিমাম, 300 জনের ভ্যারিয়েন্স, 300 জনের রেঞ্জ, অর্থাৎ 300 জনের মধ্যে সর্বোচ্চ হাইট আর সর্বনিম্ন হাইটের মধ্যে পার্থক্য, ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে পার্থক্য। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে 300 জন স্টুডেন্টের তার মধ্যে ১ম জন আর লাস্ট জনের হাইটের যোগফল। এটা হচ্ছে 300 জন স্টুডেন্টের প্রত্যেকের হাইটের যোগফল। এটা হচ্ছে 300 জন স্টুডেন্টের প্রত্যেকের হাইটের গুণফল। ওকে। আমরা যখন স্ট্যাটিস্টিক থেকে, এই প্রত্যেকটাই স্ট্যাটিস্টিক, কারণ হচ্ছে আমরা স্যাম্পল থেকে এগুলা পেয়েছি। আচ্ছা, এখন আমরা যখন আমরা যখন মিন বের করলাম, স্যাম্পলের মিন বের করলাম, আমরা অনুমান করতে পারবো যে পপুলেশনের মিন তার ধারে কাছেই কিছু একটা হবে। তো এটার মাধ্যমে আমরা মূলত পপুলেশনকে কিছুটা অনুমান করতে পারতেছি। তো এটা হচ্ছে একটা এস্টিমেটর। আমরা স্যাম্পলের মেক্সিমাম নাম্বারের বলতে পারবো যে পপুলেশনের মেক্সিমাম নাম্বারের ধারে কাছেই হবে। মিনিমামও সেম, ভ্যারিয়েন্সও সেম, রেঞ্জও সেম। বলতে পারবো যে পার্থক্যটা মানে এর কাছাকাছি হবে। সো এগুলোর মাধ্যমে আমরা পপুলেশনকে অনুমান করতে পারছি। সো এগুলো হচ্ছে এস্টিমেটর, যে প্যারামিটারকে আন্দাজ করা যায়। ঠিক আছে? বাট স্যাম্পলের ১ম উপাদান আর লাস্টের উপাদানের যোগফল নিয়ে আমরা বলতে পারবো না যে পপুলেশনের ১ম উপাদান আর লাস্টের উপাদানের যোগফলের কাছাকাছি হবে। একটু চিন্তা করো। তাই না? এটা সম্ভব না বলা। অথবা স্যাম্পলের প্রত্যেকটা ৩০০ জনের হাইটের যোগফল আমরা বলতে পারবো না যে পপুলেশনের ৩০,০০০ জনের হাইটের যোগফলের কাছাকাছি হবে। কখনোই পসিবল না। সো এটা এস্টিমেটর না। পপুলেশন সম্পর্কে কোনো ধারণা দেয় না। ঠিক আছে? সেম ফর গুণফল। গুণফল দিয়েও আমরা বলতে পারবো না যে পপুলেশনের মানে অনুমান করতে পারবো না পপুলেশনকে। সো এটা এস্টিমেটর না। ঠিক আছে? তার মানে হচ্ছে এই যে সকল স্ট্যাটিস্টিক এর মধ্যে কিছু হচ্ছে এস্টিমেটর, কিছু হচ্ছে এস্টিমেটর না। সো এই জিনিসটা হচ্ছে লেখা হয় যে অল এস্টিমেটর আর স্ট্যাটিস্টিক, বাট অল স্ট্যাটিস্টিক আর নট এস্টিমেটর। এটা পড়তে পারো। এটা মানে ১-২ নাম্বারের জন্য আসার মতো। আর দ্য ভ্যালু অফ এস্টিমেটর ইজ কল্ড এস্টিমেট। অর্থাৎ যে নিউমেরিক্যাল ভ্যালুটা পাওয়া যায় সেটাকে বলা হয় এস্টিমেট। এই যে estimate, an estimate is a numeric value of the estimator obtained from the sample. অর্থাৎ মানে এস্টিমেট কিছুই না, জাস্ট এই ভ্যালুগুলা, এই মানগুলাই হচ্ছে এস্টিমেটর, সরি এস্টিমেট। আচ্ছা, এটা হচ্ছে প্রথম শিট, গেল বাদ। এরপর হচ্ছে পরেরটা। আর র‍্যান্ডম ভেরিয়েবল, এর র‍্যান্ডম ভেরিয়েবল হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন। মানে আমি কিন্তু ওই যে যেহেতু আমাদের একটু আগে পড়া আছে, তো আমি একটু দিক থেকে আগাচ্ছি, একটু দ্রুত আগাই। কেমন? ওকে, র‍্যান্ডম ভেরিয়েবল হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন। আর র‍্যান্ডম ভেরিয়েবল কিভাবে তৈরি হয়? একটা কয়েন টস করলাম একবার, হেড আর টেল আসলো। সো এখান থেকে হেড আসার সম্ভাবনাকে আমি এক্স দ্বারা প্রকাশ করতে পারি, অথবা টেল আসার সম্ভাবনাকে আমি এক্স দ্বারা প্রকাশ করতে পারি। যেটা ইচ্ছে, এক্স ওয়াই যেকোনো কিছু দ্বারা আমরা যেকোনো ঘটনাকে প্রকাশ করতে পারি। সো যেই ভ্যারিয়েবল গুলো আমরা পাবো, এক্স এর মান কি কি হতে পারে? একবার হেড না আসতে পারে, এই যে এটাতে কোনো হেড আসে নাই, এটাতে একবার হেড এসেছে। তার মানে হচ্ছে এক্স এর মান 0 এবং 1 হতে পারে। সো 0 এবং 1 হচ্ছে আমাদের র‍্যান্ডম ভেরিয়েবল। 0 আর 1 হচ্ছে আইসোলেটেড ভ্যালু। সো এরা হচ্ছে ডিসক্রিট র‍্যান্ডম ভেরিয়েবল। আর যদি ইন্টারভাল আসতো তাহলে কন্টিনিউয়াস র‍্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে আমরা র‍্যান্ডম ভেরিয়েবল লিখবো, এই যে 0 আর 1 লেখা হয়েছে, তার সাথে প্রবাবিলিটি অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি গুলো আমরা লিখবো। লিখে একটা ছক তৈরি করব। তো সেই ছকটাকে, সেই গ্রাফ, ছক অথবা সেই প্রেজেন্টেশনটাকেই বলা হবে হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটা ছিল হচ্ছে এই যে 0 এর জন্য 0 আসার সম্ভাবনা কত? 1/2। 1 আসার সম্ভাবনা 1/2। সো এটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। The arrangement of all possible values of a random variable with their corresponding probability is called probability distribution. এই যে এখানে ৩ বার কয়েন টসের জন্য x হচ্ছে নাম্বার অফ হেডস। নাম্বার অফ হেডস তাহলে এখানে হচ্ছে x হেড ৩ বার আসছে। তার মানে x এর মান 3, x এর মান 2, x এর মান 2, x এর মান 1, x এর মান 2, 1, 1, 0। তার মানে x এর মান হতে পারে 0, 1, 2, 3। x এর মান 0 মানে কোনো হেড আসেনি, এরকম হচ্ছে একটা ঘটনা। তার মানে 1/8। ৮টা ঘটনার মধ্যে একটা। একবার এসেছে 3/8, দুইবার এসেছে 3/8, তিনবার এসেছে 1/3 কেন? 1/8 হবে। ৩ বার হেড এসেছে, 1/8 হবে এটা। আর টোটাল হচ্ছে 1। কারণ যেকোনো ঘটনার সকল প্রবাবিলিটির যোগফল 1 হবে। আচ্ছা, র‍্যান্ডম ভেরিয়েবল ২ প্রকার হতে পারে। একটা হচ্ছে ডিসক্রিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস। প্রবাবিলিটি মাস ফাংশন আমি এখান থেকে দেখাই, একসাথে দেখা আছে এখানে। আচ্ছা, এই যে প্রবাবিলিটি মাস ফাংশন।
প্রবাবিলিটি মাস ফাংশন হচ্ছে সেই প্রবাবিলিটি ফাংশনটা মূলত এফ অফ এক্স। এটা যখন ভ্যারিয়েবলটা ডিসক্রিট তখন এটাকে বলা হয় প্রবাবিলিটি মাস ফাংশন। ঠিক আছে? সো এই প্রবাবিলিটি মাস ফাংশনটা মানে এফ অফ এক্স টা হচ্ছে এক্স এর কোনো একটা ভ্যালুর জন্য প্রবাবিলিটি। এই যে এক্স এর ভ্যালু যখন 0 তখন এফ অফ 0 হচ্ছে 1/8। তো এক্স এর করেসপন্ডিং প্রবাবিলিটি হচ্ছে এফ অফ এক্স। সো প্রবাবিলিটি অলওয়েজ গ্রেটার ইকুয়াল 0। আর সবগুলা প্রবাবিলিটি যোগ করলে 1 আসবে। আর প্রবাবিলিটি পি ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু স্মল এক্স হচ্ছে এফ অফ এক্স। মানে ক্যাপিটাল এক্স যখন 0 তখন হচ্ছে এফ অফ 0। এই স্মল এক্স টা মূলত ভ্যালু বোঝায়। ক্যাপিটাল এক্স টা হচ্ছে ভ্যারিয়েবল আর স্মল এক্স টা হচ্ছে ভ্যারিয়েবল। এই নোটেশন গুলোর সাথে আমরা পরিচিত। তো আমি সময় দিচ্ছি না খুব একটা। ঠিক আছে? প্রবাবিলিটি মাস ফাংশন। আর এই যে এফ অফ এক্স দেওয়া আছে, এক্স এর মান হচ্ছে 1 আর 2। নরমাল যদি বলে যে চেক করো যে এটা হচ্ছে একটা প্রবাবিলিটি মাস ফাংশন, তাহলে প্রবাবিলিটি মাস ফাংশন বা প্রবাবিলিটি ফাংশনও যদি বলে চেক মানে মাস ফাংশন না বললেও চলবে, কারণ আমরা এক্স এর ভ্যালু দেখে আমরা বুঝে নিব যে এগুলো হচ্ছে ডিসক্রিট। সো আমরা এফ অফ 1 আর এফ অফ 2 বের করব, তাদেরকে যোগ করব, যোগ করলে দেখবো 1 আসে। যদি 1 আসে তাহলে প্রবাবিলিটি ফাংশন। আর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে পজিটিভ হতে হবে। এফ অফ 1 কেও পজিটিভ হতে হবে, এফ অফ 2 কেও পজিটিভ হতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। সেম জিনিস, যখন এক্স কন্টিনিউয়াস, আগে আমরা যোগ করতাম, সামেশন করতাম, যেহেতু কন্টিনিউয়াস তাইলে আমরা হচ্ছে এবার ইন্টিগ্রেশন করব। আর এ থেকে বি এর মধ্যে প্রবাবিলিটি, এটা হচ্ছে মূলত নরমাল ডিস্ট্রিবিউশনের মতো। নরমাল ডিস্ট্রিবিউশন আমরা পড়িনি, বাট কিছুটা যদি ধারণা থাকে এ থেকে বি এর মধ্যে প্রবাবিলিটি কি মিন করে। এ থেকে বি দুইটা বিন্দুর মধ্যকার ক্ষেত্রফলটা। সো ক্ষেত্রফলটা আমরা মূলত ইন্টিগ্রেশন দিয়ে বের করতে পারি। যেটা এটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের জন্য এটা এফ অফ এক্স অলওয়েজ গ্রেটার ইকুয়াল 0। আর যখন আমরা ইন্টিগ্রেট করব তখন 1 হবে। আর এ থেকে বি মানে হচ্ছে এই যে এটা হচ্ছে ধরলাম আমরা প্রবাবিলিটি ফাংশনের গ্রাফ। এ থেকে বি পর্যন্ত প্রবাবিলিটি মূলত এর ক্ষেত্রফলটা ডিনোট করে। এই ক্ষেত্রফলটাই মূলত প্রবাবিলিটিটাকে ডিনোট করে। সো এ থেকে বি পর্যন্ত যদি আমরা ইন্টিগ্রেশন করি ফাংশনটাকে, তাহলে আমরা হচ্ছে তার করেসপন্ডিং প্রবাবিলিটি পেয়ে যাব। ওকে, এক্সাম্পল হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই 8 0 থেকে 4 পর্যন্ত। যদি বলে যে দেখাও যে এটা একটা পিডিএফ বা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, তাইলে হচ্ছে আমাদের 0 থেকে 4 পর্যন্ত এটাকে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করলে আমরা দেখবো কত আসে। অবশ্যই 1 আসবে। আচ্ছা, কমিউলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন অথবা সিডিএফ, অথবা এটাকে নরমালি ডিস্ট্রিবিউশন ফাংশন বলে। ডিস্ট্রিবিউশন ফাংশন হচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স ইজ ইকুয়াল টু পি এক্স লেস ইকুয়াল এক্স। ওকে, এটা কিভাবে দেখাবো? আচ্ছা, আমরা ধরো আম, ছোটবেলায় আমরা গ্রাফ শিখেছি, তাই না? বললাম এখানে হচ্ছে 12, এটা হচ্ছে 12 বছর বয়সী আমাদের স্টুডেন্ট আছে 4 জন। তারপর 13 বছর বয়সী আমাদের স্টুডেন্ট আছে 5 জন। 14 বছর বয়সী আমাদের স্টুডেন্ট আছে 6 জন। 15 বছর বয়সী আমাদের স্টুডেন্ট আছে 7 জন। এখন এই 12, 13, 14, 15, মানে আমি জাস্ট বোঝানোর জন্য, মানে আমরা ওই যে ছোটবেলায় টালি চিহ্ন করতাম না, সেটা জাস্ট অনুমান করো। 12, 13, 14, 15 হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। ঠিক আছে? 12র করেসপন্ডিং এফ অফ এক্স হচ্ছে 4, 13র করেসপন্ডিং এফ অফ 13 হচ্ছে 5, এরকম। ঠিক আছে? এবার ক্যাপিটাল এফ অফ এক্স অর্থাৎ কমিউলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা মূলত কি বোঝায়? ধরো আমি যদি বলি যে আমাদের ক্লাসে বা একটা স্কুলে 12 বছর বয়সী কয়জন স্টুডেন্ট আছে? 4 জন। 13 বছর বয়সী কয়জন স্টুডেন্ট আছে? 5 জন। আমি যদি বলি যে অনূর্ধ্ব 13, অনূর্ধ্ব 13 মানে হচ্ছে 13র সমান এবং ছোট, তাই না? অনূর্ধ্ব মানে 13র বেশি না। অনূর্ধ্ব 13 কতজন স্টুডেন্ট আছে? ঠিক আছে? তার উত্তর কত হবে? 4 + 5 = 9। আশা করি বুঝতে পারছো। বা ক্রমযোজিত গণসংখ্যা বাদ দিলাম। 4 + 5, তখন এটার উত্তর হবে 9। অনূর্ধ্ব 13, 13র বেশি না। আমি যদি বলি অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 14 মানে হচ্ছে 14 এর সমান অথবা কম। তার মানে হচ্ছে 4 + 5 + 6, তার মানে হচ্ছে 15। কমিউলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা হচ্ছে সেম। এই যে ক্যাপিটাল এফ অফ এক্স হচ্ছে পি লেস ইকুয়াল এক্স। এটাকে কাটে কিভাবে? আচ্ছা, ক্যাপিটাল এফ অফ এক্স হচ্ছে পি লেস ইকুয়াল এক্স।
পি লেস ইকুয়াল এক্স, অর্থাৎ এক্স এর মান, এই যে এক্স হচ্ছে ভ্যারিয়েবল আর স্মল এক্স হচ্ছে একটা ভ্যালু, ক্যাপ পি লেস ইকুয়াল এক্স, প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইজ লেস ইকুয়াল স্মল এক্স। তার মানে হচ্ছে এক্স ভ্যারিয়েবলটা একটা ভ্যালুর থেকে ছোট, ধরলাম 4 এর থেকে ছোট, তার মানে হচ্ছে অনূর্ধ্ব 4, তার মানে হচ্ছে শুরুর থেকে 4 পর্যন্ত কতগুলা আছে, ঠিক আছে, ওই যে অনূর্ধ্ব 13 মতো, মানে হচ্ছে 11-12 বছর বয়সী কতজন আছে। তো এটা হচ্ছে ওরকম, এটা হচ্ছে শুরুর থেকে মানে একেবারে ভ্যালুগুলো আমাদের যখন থেকে শুরু হয়েছে, এটা ম্যাথ করার সময় একটু ক্লিয়ার হবে। তো ডিসক্রিট হলে আমরা হচ্ছে যোগ করব, ওই যে একটু আগে আমরা একটা উদাহরণ দেখলাম। আর কন্টিনিউয়াস হলে আমরা হচ্ছে ইন্টিগ্রেট করব মাইনাস ইনফিনিটি থেকে এক্স পর্যন্ত। আচ্ছা, একটু উদাহরণ দেখবে এটা পর। আচ্ছা, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স ইনটু এফ অফ এক্স অথবা ইন্টিগ্রেশন অফ এক্স ইনটু এফ অফ এক্স। আচ্ছা, এখানে এক্স এর লিমিট কিন্তু অলওয়েজ পুরা রেঞ্জটা হবে, অর্থাৎ যতটুকু লিমিট দেওয়া থাকবে পুরাটা হবে। আচ্ছা, এগুলো ম্যাথ করার সময় দেখবো। যদি ই অফ এক্স স্কোয়ার বলে, জাস্ট এক্স এর জায়গায় এক্স স্কোয়ার হবে। আর এটা হচ্ছে ভ্যারিয়েন্সের সূত্র, ভ্যারিয়েন্স ইজ ইকুয়াল টু হচ্ছে ই অফ এক্স স্কোয়ার এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হোল স্কোয়ার। আচ্ছা, কনসিডার দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন অফ দ্য ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। বলে দিয়েছে ডিসক্রিট, যদি ডিসক্রিট নাও বলতো তাও আমরা বুঝতে পারতাম যে এটা হচ্ছে ডিসক্রিট, এক্স এর আইসোলেটেড ভ্যালু আছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ এফ অফ এক্স ইজ এ প্রবাবিলিটি। আচ্ছা, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ এফ অফ এক্স ইজ এ প্রবাবিলিটি মাস ফাংশন। তো প্রবাবিলিটি মাস ফাংশন বা ডেন্সিটি মাস ফাংশনের জন্য প্রত্যেকটা প্রবাবিলিটিকে অবশ্যই পজিটিভ হতে হবে, এখানে প্রত্যেকটা পজিটিভ আছে, ঠিক আছে, তাহলে কে এর মান অবশ্যই পজিটিভ হবে, এবং প্রত্যেকটা প্রবাবিলিটি যোগ করলে 1 হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা যোগ করলে ইজ ইকুয়াল টু 1 ধরে আমরা কে এর মানটা বের করতে পারবো। এখানে আমরা একটু অনুমানেও বলতে পারছি যে কে এর মান 1/6ই হবে। আচ্ছা, এবার হচ্ছে ফাইন্ড কি ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ যখন ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ এফ অফ 3 এর মান বের করতে বলেছে, স্মল এফ অফ 3। স্মল এফ অফ 3 মানে হচ্ছে 1/6, মানে 3 এর করেসপন্ডিং প্রবাবিলিটি 1/6 এটা বের করতে বলেছে। তারপর হচ্ছে ক্যাপিটাল এক্স ইজ গ্রেটার ইকুয়াল 4, অর্থাৎ 4 এর সমান এবং বড় ওই সকল প্রবাবিলিটিকে আমরা যোগ করব। 4 এর সমান এবং বড় মানে 1/6, 1/6 আর কে, এই তিনটা যোগ হবে, এই তিনটাকে যোগ করলে পাওয়া যাবে 3/6 অথবা হাফ। আচ্ছা, 2 এর থেকে এক্স বড় এবং 4 এর সমান বা ছোট, তার মানে হচ্ছে 2 হবে না, তার মানে 3 আর 4, তার মানে 1/6 প্লাস 1/6 মানে 2/6 বা 1/3। এক্স ইজ লেস দেন 3, তার মানে হচ্ছে এক্স এর মান 1 আর 2 হইতে পারবে, 3 হতে পারবে না, এই দুটো যোগ করলে 1/3 হবে। আচ্ছা, ফাইন্ড ক্যাপিটাল এফ অফ 3। ক্যাপিটাল এফ অফ 3 মানে কি? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, ক্যাপিটাল এফ অফ এক্স ইজ ইকুয়াল টু পি ক্যাপিটাল এক্স ইজ লেস, আচ্ছা ইকুয়াল একটা সাইন আছে, লেস ইকুয়াল স্মল এক্স, এখানে স্মল এক্স এর জায়গায় দেওয়া আছে 3, ডেফিনেশনটা জানা প্রয়োজন, ঠিক আছে। এফ অফ 3 তার মানে হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল কি ক্যাপিটাল এক্স ইজ লেস ইকুয়াল 3, তার মানে হচ্ছে 3 এর সমান এবং 3 এর ছোট, 3 এর সমান এবং ছোট কারা আছে, 1 2 3, মানে 1/6 প্লাস 1/6 প্লাস 1/6, তার মানে 3/6 অথবা হাফ। ওকে, তারপর হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হচ্ছে, যেহেতু এটা ডিসক্রিট তার মানে হচ্ছে আমরা সামেশন করব, সামেশন অফ এক্স ইনটু এফ অফ এক্স, আর এক্স এর লিমিট হবে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত, তার মানে আহ, ও আচ্ছা, এটা তো প্রথম থেকে একেবারে, এই যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, এক্স এর মান হবে 1 থেকে 6 পর্যন্ত, তার মানে 1 ইন্টু এফ অফ 1 প্লাস 2 ইন্টু এফ অফ 2 প্লাস 3 ইন্টু এফ অফ 3 প্লাস 4 ইন্টু এফ অফ 4 প্লাস 5 ইন্টু এফ অফ 5 প্লাস 6 ইন্টু এফ অফ 6, এটা যোগ করলে 3.5 আসে, তার মানে এটাই হচ্ছে আমাদের এক্সপেক্টেড ভ্যালু। এখান থেকে সিমিলার ভাবে ভ্যারিয়েন্সটাও বের করবে, এখানে লেখা নেই তারপরে ভ্যারিয়েন্সটা বের করবা। ভ্যারিয়েন্স হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আর হোল স্কোয়ার। তো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আমরা পেয়ে গেছি, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার বের করতে হবে। এক্স স্কোয়ারের জন্য এখানে হচ্ছে এক্স স্কোয়ার এফ অফ এক্স, তার মানে 1 স্কোয়ার ইন্টু 1/6, 2 স্কোয়ার ইন্টু 1/6, 3 স্কোয়ার ইন্টু 1/6, 4 স্কোয়ার ইন্টু 1/6, এভাবে করে এরপর ভ্যারিয়েন্স বের করতে হবে। আচ্ছা, এটা কন্টিনিউয়াস, ইন্টারভাল আছে,
ডিটারমাইন কে ফর হুইচ এফ অফ এক্স ইজ এ ডেনসিটি ফাংশন। তাহলে হচ্ছে আমাদের এই ফাংশনটাকে 0 থেকে 4 পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করলে আমরা ইন্টিগ্রেট সমান 1 ওম লিখবো আমরা। তারপর হচ্ছে আমরা কে এর মান বের করব। এর মান 1/8 আসবে। আচ্ছা, এরপর ফাইন্ড পি x ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, প্রবাবিলিটি x ইজ ইকুয়াল টু 2 এটা একটু গুরুত্ব সহকারে মাথায় রাখো যে কন্টিনিউয়াস র‍্যান্ডম ভ্যারিয়েবলের ক্ষেত্রে x ইজ ইকুয়াল টু 2 মানে x হচ্ছে একটা নির্দিষ্ট একটা বিন্দু। বিন্দুর উপরে কোনো ইন্টিগ্রেশন হয় না। কন্টিনিউয়াস র‍্যান্ডম ভ্যারিয়েবলের ইন্টিগ্রেশন শুধুমাত্র এই টাইপের বের করা যায়। এই যে a থেকে বড় b অথবা ছোট, অথবা এই যে ইকুয়াল সাইন তুমি এখানে দাও অথবা না দাও, মানে ইকুয়াল সাইন দাও না দাও এটাতে পার্থক্য পড়ে না। বাট সবসময় কন্টিনিউয়াস র‍্যান্ডম ভ্যারিয়েবলে একটা ইন্টারভালের মধ্যে প্রবাবিলিটি বের করতে হয়। ঠিক আছে? কখনো বিন্দুর মধ্যে প্রবাবিলিটি বের করা যায় না। সর্বদা ইন্টারভালের মধ্যে প্রবাবিলিটি বের করতে হয় কন্টিনিউয়াস র‍্যান্ডম ভ্যারিয়েবল। ওকে, আমরা যদি এখানে যাই, আবার এখানে ফিরি। ধরো p of x is equal to 2, এটাকে যদি কন্টিনিউয়াস র‍্যান্ডম ভ্যারিয়েবল তো হচ্ছে কন্টিনিউয়াস র‍্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে ইন্টারভালের মধ্যে প্রবাবিলিটি বের করতে হয়। বাট এখানে আমাদের p of x is equal to 2 দেওয়া আছে। তাইলে আমরা এটাকে এইভাবে ইন্টারভাল আকারে বের করতে পারি যে x এর মান হচ্ছে 2 থেকে বড়, আবার 2 থেকে ছোট। ঠিক আছে? এই জিনিসটা কি এভাবে লেখা যায় না? আচ্ছা, সমান দিতে হবে। দিলাম সমান। এভাবে লেখা যায়। যেহেতু আ কন্টিনিউয়াস র‍্যান্ডম ভ্যারিয়েবলে বিন্দুর উপর প্রবাবিলিটি বের করা যায় না, ইন্টারভালের উপর বের করা যায়। সো আমরা এটা লিখতে পারি। এইটা সমান কি? এটা সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ a to b। ঠিক আছে? তুমি জাস্ট চিন্তা করো ইন্টিগ্রেশন অফ 2 থেকে 2 পর্যন্ত। মানে এখানে x এর লিমিটও হচ্ছে 2, y এর লিমিটও হচ্ছে 2। এখানে x এর লিমিট হচ্ছে 2, y এর লিমিট মানে a এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে 2। সো 2 থেকে 2 ইন্টিগ্রেশন f of x dx ইজ ইকুয়াল টু 1, সরি ইজ ইকুয়াল টু 0। বিন্দুর উপরে ইন্টিগ্রেশন 0। ঠিক আছে? সো এই জন্য এই ভ্যালুটার মান হচ্ছে 0। শর্টকাটে মনে রাখো কন্টিনিউয়াস র‍্যান্ডম ভ্যারিয়েবলের জন্য কন্টিনিউয়াস র‍্যান্ডম ভ্যারিয়েবল হলে বিন্দুর উপরে প্রবাবিলিটি বের করা যায় না। সর্বদা একটা ইন্টারভালের উপর প্রবাবিলিটি বের করতে হয়। আর বিন্দুর উপর কেন যায় না তুমি জাস্ট চিন্তা করো। ধরো a থেকে a ইন্টিগ্রেশন অফ f of x dx। জাস্ট ইমাজিন f of x কে ইন্টিগ্রেট করলে ক্যাপিটাল f of x পেয়েছো। তারপর আমরা হচ্ছে একটা দাগ দিয়ে লিমিট লিখি a থেকে a পর্যন্ত। সো ক্যাপিটাল f of a মাইনাস স্মল f of a যখন লিমিট গুলো বসাবো তো ইজ ইকুয়াল টু 0 হয়। তার মানে বিন্দুর উপর ইন্টিগ্রেশন 0। ঠিক আছে? এই কারণে এই ভ্যালুটার মান হচ্ছে 0। আচ্ছা, এখানে তাহলে কেন বিন্দু ইনক্লুড করলে অথবা ইনক্লুড না করলে সেম হয়? আশা করি সেম রিজন বুঝতে পেরেছো। কারণ বিন্দুর উপর ইন্টিগ্রেট করলে 0 হবে। সো ওই বিন্দু একটা বিন্দু থাকুক বা না থাকুক তাতে কোনো পার্থক্য হয় না। আচ্ছা, এখানে ইজি জিনিস 1 থেকে 2 তার মানে হচ্ছে লোয়ার লিমিট 1, আপার লিমিট 2। এখানে হচ্ছে x ইজ গ্রেটার দ্যান 2। গ্রেটার দ্যান 2 মানে হচ্ছে 2 এর থেকে বাইরের সব। মানে লোয়ার লিমিট হচ্ছে 2, আপার লিমিট হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি মানে হচ্ছে আমাদের মূল প্রবাবিলিটি ফাংশনে আপার লিমিট যেটা আরকি। ইনফিনিটি মানে হচ্ছে এখানে 4 তো তাহলে আপার লিমিট 4। ঠিক আছে? তারপর এখানে লোয়ার লিমিট হচ্ছে আ সরি এখানে আপার লিমিট হচ্ছে 1 আর লোয়ার লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে 0। ওকে, ফাইন্ড f of 2। f of 2 মানে কি? ওই যে ওই ডেফিনিশনটা বললাম। p x is less equal x। ঠিক আছে? তার মানে p of x is less equal to, তার মানে হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। ফাইন্ড x by expected value of x। এক্সপেক্টেড ভ্যালু অফ x হচ্ছে ইন্টিগ্রেশন অফ x into f of x dx। আর ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে এই সম্পূর্ণ লিমিটটা। এক্সপেক্টেড ভ্যালুর জন্য ইন্টিগ্রেশনের লিমিট এই সম্পূর্ণ লিমিট হবে। হ্যাঁ, 0 হবে। ঠিক আছে। রিকজা বুঝতে পেরেছো 0 কেন হবে? কারণ আমি যখন 4 থেকে বলবো 4 এর বেশি, তখন আমার লোয়ার লিমিট হচ্ছে 4, আপার লিমিট হচ্ছে সেই আহ, আমার মেইন পিডিএফ এর আপার লিমিট মানে 4, 4 থেকে 4, 0 হবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এটা মাথায় রাখো। এক্সপেক্টেড ভ্যালু এবং আচ্ছা এক্সপেক্টেড ভ্যালুর জন্য লিমিট সর্বদা ফুল লিমিটটা হবে 0 থেকে 4 হবে।